স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদি। 2015 সালে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর জন্য 35 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীদের হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। রেমিটেন্স পাঠানো সহজ আরও করবার জন্য যেসব প্রক্রিয়া করা দরকার তিনি সেটা করা হবে বলে জানিয়েছেন। আজ আমরা আলোচনা করব প্রবাসী আয় নিয়ে। এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বা BIBM এর পরিচালক এবং অধ্যাপক আহসান হাবিব এবং সেন্টার ফর NRB চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত বছর বৈধ পথে প্রায় $15 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা, যার উপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $31 বিলিয়ন বেশি। 2015 সালে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানো 31 জন প্রবাসী ও 4টি প্রতিষ্ঠানকে সংবর্ধনা দিতে এই আয়োজন বাংলাদেশ ব্যাংকের। প্রবাসীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং প্রবাসী সন্তানের জন্য সরকারি চাকরিতে কোটা সুবিধা দেওয়ার দাবি ওঠে। আমরা প্রবাসী বাংলাদেশি যারা এখানে ইনভেস্টমেন্ট করে থাকি, এই ইনভেস্টমেন্টের টাকাটা আমরা লাভ্যাংশ এবং পুনরায় বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে থাকি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা চলছে। হুন্ডির মাধ্যমে পাঠানো টাকা জঙ্গি কর্মকাণ্ডে ব্যবহার হয় বলেও সতর্ক করেন তিনি। এটা কালো টাকা হিসেবে চিহ্নিত হবে। এটা মাদক চোরাচালান, মাদক পাচার, এমনকি সম্প্রতি যে বড় সমস্যা অর্থাৎ জঙ্গি অর্থায়ন, এ সকল কাজেই ব্যবহৃত হওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজে এ থেকে আমাদের সবার বিরত থাকা উচিত। অর্থমন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্পে অর্থায়নের কথা ভাবছে সরকার। নির্দিষ্ট হারে আমরা সেটা নেব আপনাদের কাছ থেকে। আপনাদের একটা কি বলবো, সুদ অথবা প্রফিট যাই বলেন সেটা আপনারা পাবেন এবং সেটা যে প্রকল্পের ব্যর্থতা, প্রকল্পের সাফল্য, সেই দায়িত্বটা আমাদের থাকবে। চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ের কথাও জানান অর্থমন্ত্রী। দক্ষ জনশক্তি রপ্তানিতে সরকার জোর দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আহসান হাবিব এবং জনাব MS শাকিল চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন আপনারা? জনাব হাবিব, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা প্রতিবেদন দেখলাম যেখানে যারা গত বছর 2015 সালে রেমিটেন্স পাঠিয়েছেন এমন 35টি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সরকার পুরস্কৃত করেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে প্রণোদনা এবং সরকার যেটা বড় চ্যালেঞ্জ, আমরা সবসময় বলে থাকি যে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর ক্ষেত্রে আমরা বলে থাকি যে নন ব্যাংকিং চ্যানেলে আসলে যে টাকা আসে অফিসিয়াল চ্যানেলে তার সমপরিমাণ অর্থ নাকি আসে হচ্ছে নন ব্যাংকিং চ্যানেলে, যেটাকে সাধারণ ভাষায় হুন্ডি বলা হয়ে থাকে। বেশি মানুষকে কীভাবে আনতে হলে সেই চ্যালেঞ্জটা, যেটা বারবার বলি, সেই চ্যালেঞ্জটা কি আমরা আসলে মোকাবেলা করতে পারছি কিনা এখনো সরকার? সেই চেষ্টাটা কিন্তু চলছে। যেমন এই যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, এটা এক ধরনের প্রণোদনা, তবে বড় কাজটা কিন্তু অন্য জায়গায়। এটা হলো রেগুলেটরি ইনসেন্টিভ, রাইট? কিন্তু আমাদের দরকার কিন্তু মার্কেট ইনসেন্টিভ, মার্কেটে দরকার। তো সেটার জন্য কনজাম্পশন পারপাসে যে রেমিটেন্স আসে সেটা কিন্তু আসবে, এমনি আসবে। আচ্ছা, কারণ ওটা প্রয়োজন, সুতরাং তারা পাঠাবে। এখন প্রশ্ন হলো, যেটা হুন্ডি বা ইললিগাল চ্যানেলে আসছে সেটা রেটটাকে কত ক্লোজ করা যায়, কাছাকাছি রাখা যায়। ব্ল্যাক এবং যত মার্কেট ওরিয়েন্টেড রেট ব্যবহার করবেন কাছাকাছি রেট হবে। আর আসার ব্যবস্থাটা যেন সহজ হয়, একটা হলো চিপ, কম খরচে এবং কম সময়ে যাতে রেমিটেন্সটা আসতে পারে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো, যদি সত্যি অর্থে, কারণ এটা কিন্তু আমি বললাম লিগাল বা ইললিগাল চ্যানেল আসবেই দেশে, কারণ এটা কনজাম্পশন পারপাস। ইনভেস্টমেন্ট পারপাসে যেটা নন রেসিডেন্ট বাংলাদেশিরা পাঠাবেন, সেটার জন্য এটা কিন্তু সবচেয়ে কঠিন কাজ এবং সেটা সবচেয়ে জরুরি কাজ। সেটাই হলো ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট তৈরি করা বাংলাদেশে। তারা যেন এটাকে ইনভেস্টমেন্টের ক্ষেত্র হিসেবে দেখে। অ্যাবসলিউটলি। এবং তার মানে ওইটাই কিন্তু আমাদের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বড় জায়গা, যেটা অ্যাড্রেস করা দরকার। ধন্যবাদ জনাব আহসান হাবিব। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছি যে 2 সপ্তাহ আগের কথা খবর আমরা দেখেছি পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে দেখেছি যে যুক্তরাজ্যে বাংলাদেশ সোনালী ব্যাংকে জরিমানা করা হয়েছে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে অনিয়ম হবার জন্য। এই ব্যবস্থা এবং আরও বেশ কিছু রেগুলেটরি কথা আসছে বিভিন্ন দেশে, সাম্প্রতিক সময় টেরর ফাইন্যান্সের কারণে এসছে, এই বিষয়গুলো এসছে। এর ফলে কি রেমিটেন্স প্রবাহে কি আপনি কোনো নেতিবাচক ট্রেন্ড দেখতে পাচ্ছেন সামনে, মনে করছে, আশঙ্কা করছেন?
আপনাকে অনেক ধন্যবাদ। সেটা হলো যে যুক্তরাজ্যে কিন্তু আমাদের একটা প্রাইড প্রজেক্ট ছিল সোনালী ব্যাংক, ইউকে সোনালী ব্যাংক ইউকে লিমিটেড। এই জায়গাটাতে এটা যে সিদ্ধান্তটা হয়েছে এই যে সাম্প্রতিক তা নয়, এর একটা পরম্পরা আছে। অনেক আগে থেকে তাদের রেগুলেটরি অথরিটি আমাদেরকে অ্যাওয়ার করছিল। আমাদের ম্যানেজমেন্ট এটাকে কিভাবে নিয়েছেন নজরে আমি জানি না, তার একটা বোর্ডও আছে, সেই বোর্ড কিভাবে কি দেখভাল করেছেন। তিনবার বা চারবার এখানে বোর্ডের সদস্যরা বাংলাদেশ থেকে গিয়ে ওখানে কিন্তু মিটিং টিটিং করেন, এখন এটার কাজ হয়। এটি কিন্তু আমাদের একটা ইউকে আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স। টপ 10 কান্ট্রির মধ্যে একটা গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে, প্রায় 5-6 নম্বরের মধ্যে ইউকে থেকে আসতো। এটির কারণে কিন্তু ছন্দপতন হচ্ছে। এটি যে এখনই হয়েছে সিদ্ধান্ত তা নয়, সিদ্ধান্তটা ডিসক্লোজ হয়েছে এখন, কিন্তু এই প্রসেসের মধ্যে আমাদের উপরে চাপটা, আমাদেরকে কমপ্লায়েন্সের মধ্যে যাওয়ার যে চাপটা ছিল, এটি বেশ কিছুদিন যাবতই চলছিল। রেমিটেন্স তো পেলামই না, বেশ কিছু টাকা আবার গচ্চা দিতে হলো আমাদের এখানে। এই জায়গাটাতে আমাদের বোধহয় আরো বেশি কমপ্লায়েন্ট হওয়া উচিত, এবং এর প্রভাব কিন্তু পড়ছে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের উপরে। এক্সচেঞ্জ হাউসগুলো ইউকেতে যেগুলো আছে, আপনার অনেকগুলো এক্সচেঞ্জ হাউস ছিল, এখন কিন্তু অনেকগুলো বন্ধ হয়ে গেছে। এর কারণ হলো অদূরদর্শী ব্যবস্থাপনা। বাংলাদেশ ব্যাংক যখন পারমিশন দিতে চেয়েছেন বা দিয়েছেন, ঢালাওভাবে এক জায়গায় সবাইকে দিয়েছেন, সবাই এক জায়গায় গিয়ে দল বেঁধেছেন, তারপরে রেট কাটিং, আন্ডার কাট, এটা ওটা করতে 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 নিজেদের মধ্যে কম্পিটিশন করতে করতে ওনারা নিজেরা আর অনেকে টিকতে পারেন না, বের হয়ে আসছেন। ওখানে কিন্তু ঢুকতে যেভাবে কঠিন, বের হওয়াও কিন্তু অনেক কঠিন। যিনি বন্ধ করছেন তিনি আজকে বন্ধ করলে কালকে বের হতে পারছেন না, সেটাও একটা সমস্যা, এবং তার টাকাটা ওখানে ওই ব্যাংকে, ইংল্যান্ডের ব্যাংকে আটকে থাকে। এই জায়গাগুলোতে একটা সমস্যা হচ্ছে। আপনি জানেন এই পর্যন্ত সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের রেমিটেন্স গত বছরের তুলনায় গত বছর আমরা 15.27 বিলিয়ন পেয়েছিলাম। গত বছরের এই সময়ে কিন্তু এই সেপ্টেম্বর পর্যন্ত যদি আমাদের যে পরিসংখ্যান আছে সেখান পর্যন্ত আমরা 11.7 বিলিয়ন কিন্তু পেয়েছি। এবছর এটি 10.8 বিলিয়ন, অর্থাৎ প্রায় 1 বিলিয়নের মতো রেমিটেন্স আমরা ইতিমধ্যেই কিন্তু মাইনাসে আছি। গ্রোথ যেখানে হবে সেখানে কিন্তু আমরা মাইনাসে আছি। গত 3-4 বছরের পরিসংখ্যান আমাদেরকে কিন্তু ফেভার দিচ্ছিল, গত বছর থেকে এই বছরে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এবং আমাদের এখানে যে কথাটা গভর্নর সাহেব আনলেন কিছুটা, যে জঙ্গি বেদার কারণে প্রত্যেকেই কিন্তু এটার উপর একটা নজর রাখছে, এবং আমাদের নিশ্চয়ই কমপ্লায়েন্ট হইতে হবে এখানে। ধন্যবাদ জনাব চৌধুরী। আমাদের সময় হলো ছোট্ট একটু বিরতির, আমরা নিচ্ছি 40 সেকেন্ডের একটি বিরতি। ফিরছি আবার আলোচনায়। জনাব আহসান হাবিব, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে যে ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ থাকা উচিত, তাহলেই যারা প্রবাসী তাদের প্রবাসী অর্থ বাংলাদেশে পাঠাতে পারবেন, এক ধরনের প্রণোদনা পাবে। আমরা প্রায় বলে থাকি আমাদের প্রবাসী অর্থ অনুৎপাদনশীল খাতে ব্যবহৃত হয়, আনপ্রোডাক্টিভ খাতে ব্যবহৃত হয়, কিন্তু ইনভেস্টমেন্ট যদি তারা পাঠায়, সে কি ইনভেস্টমেন্ট কোথায় ইনভেস্টমেন্ট করবে, সেটা কোনো প্ল্যাটফর্ম কি আছে দেশে? এই যে বললাম, এটা সবচেয়ে কঠিন জায়গা আসলে। আমরা যে রেমিটেন্সগুলো বাংলাদেশে রিসিভ করি এবং যারা আসলে পাঠায়, আমরা যাদেরকে বলি আনস্কিলড, যারা স্কিল না, স্কিল করা দরকার, যদি ভালো করে দেখেন কারা পাঠাচ্ছে, ওই সেকশনটাই কিন্তু পাঠাচ্ছে, তারা তারাই মূলত পাঠাচ্ছে। এবং যদি কি পারপাসে ব্যবহার হয় দেখেন, তাহলে দেখবেন যে মূলত ওনারা এই কনজাম্পশন পারপাসে ব্যবহার করছেন, জমি কিনছেন, ঋণ পরিশোধ করছেন, বাড়ি করছেন। বাট ইয়েস, যদি বলেন যে যারা রেমিটেন্স আনে আর আনে না, তাদের মধ্যে সেভিংস বিহেভিয়ার, ইনভেস্টমেন্ট বিহেভিয়ার, তারা কিন্তু বেটার। সুতরাং বাট ইনভেস্টমেন্টের যে জায়গাটা, এটা কিন্তু শুধু ফরেন বিদেশ থেকে যারা ইনভেস্টমেন্ট, আমরা তাদের কথা বলছি না, অ্যাজ এ হোল একটা স্ট্যাবিলিটি দরকার। এবং খেয়াল করবেন গত 1 বছরে পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটির পরে যে একটা কিন্তু মোটামুটি ভালো অবস্থা মনে হয় বিরাজ করছে, এটা কিন্তু কন্টিনিউ করতে হবে, কনফিডেন্সের ব্যাপার। সুতরাং ওই জিনিসটা যদি আপনি ফরেন ইনভেস্টরদেরকে না দিতে পারেন, এনশিওর করতে না পারেন, তাহলে হবে না। আর আরেকটা ব্যাপার হলো, আপনি যখন ইনসেন্টিভ দেবেন, আরেকটা কথা কিন্তু চায়না বা অন্য দেশের এক্সপেরিয়েন্স মনে রাখতে হবে, রাউন্ড ট্রিপিং যেন না হয়। তাদের যদি ইনসেন্টিভ আবার অন্য লোকাল ইনভেস্টরদের থেকে বেশি হয়ে যায়, সবাই ইললিগালি টাকা বাইরে গিয়ে আবার এই পথে টাকা ফেরত আসবে, সেটাও কিন্তু হওয়া উচিত নয়। জনাব চৌধুরী, আপনার কি মনে হয় যে ইনসেন্টিভ কথা বলছি আমরা, কেমন হতে পারে? অনেক সময় যারা বলেন যারা এক্সপোর্টাররা কিন্তু সিআইপি একটা স্ট্যাটাস পান, তারা কি কিছু পেতে পারেন কিনা, বা এটা ইনভেস্টমেন্টের বাইরে আর কি ধরনের সুযোগ? আপনি ইনসেন্টিভের কথা যদি বলেন, এই যে রেমিটেন্সের ব্যাপারে যে পুরস্কৃত করা, মানুষকে প্রণোদনা দেওয়া, তাকে একটু স্বীকৃতি করা, এই বাংলাদেশ ব্যাংক যেটা করলেন বা মিনিস্ট্রির পক্ষ থেকে এটা করা, রাইট, এগুলোর একটা ইমেজ বিল্ডিং এ হেল্প করে।
যারা জেনারেলি যারা রেমিটেন্স পাঠান বা যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য একটা ইমেজ বিল্ডিং এ হেল্প করে, কিন্তু বিজনেস পয়েন্ট অফ ভিউতে যখন আপনি যাবেন তখন আমি বিজনেসের এনভায়রনমেন্ট এবং আমার সুযোগ এবং আমার মুনাফার ব্যাপারটা কতটা নিশ্চিত সেটা দেখতে চাই। আপনি যেটা বলছেন এবং উনি যেটা বলছিলেন যে ইনভেস্টমেন্টের যে মানে যে ক্রুশিয়াল সিচুয়েশনটা আছে সেটা হলো যে আমাদের এখানে যারা রেমিটেন্স পাঠায় মূলত কিন্তু মধ্যপ্রাচ্যের শ্রমিকরাই কিন্তু বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের শ্রমিকরা সাম্প্রতিককালে আমরা আমেরিকাতে দেখি বেশ প্রায় 2-3 বিলিয়নের মতো রেমিটেন্স আসছে, রেমিটেন্স হিসেবে আসছে। এখানে কিন্তু এটা খুব সাস্টেইনেবল কিনা আমার একটু ইয়ে আছে, যে যেহেতু এটার আমি সোর্সটা ঠিক বুঝে উঠতে পারছি না, যেটা এটা হয়তো বাংলাদেশ ব্যাংক আরো ভালো বলতে পারবেন। তবে আমাদের কনভেনশনাল যে রেমিটেন্সগুলো আসে বা ইনভেস্টমেন্ট যেটা আসে সেটা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসে। সেখান থেকে আমরা যদি 5টা দেশকে কনসিডার করি, বাংলাদেশে 15.27 বিলিয়ন গত 2015-তে এসছে, এর মধ্যে কিন্তু আপনি প্রায় 11 বিলিয়ন রেমিটেন্স এসছে আপনার মাত্র 5টি দেশ থেকে। তার মধ্যে সৌদি আরব, ইউএই, মালয়েশিয়া, কুয়েত, ইউএসএ আছে, এই দেশগুলো থেকে আসছে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এদেরকে আমি যদি ফান্ডটা পুল করে ইনভেস্টমেন্ট, আমার এখানে কিন্তু কত প্রায় 1 কোটির বেশি লোক দেশের বাইরে আছে, এদের কোনো না কোনো ভাবে কেউ না কেউ টাকা দেশে পাঠাচ্ছে, কারণ তার আত্মীয় স্বজনের কাছে তারা পাঠায়। এই যে খুচরা যে টাকাগুলো আসে, এই টাকাগুলোকে আপনি যদি চট করে বলেন যে আপনি বিনিয়োগে যান, যারা বিনিয়োগের জন্য যারা উপযোগী মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা আছেন তারা কিন্তু টাকা কিন্তু কম পাঠান, তারা যেটুকু বিনিয়োগ করেন সেটাই করেন এবং তারা কিন্তু বুঝেন কোথায় বিনিয়োগ করতে হবে। কিন্তু আমাদের এই মধ্যপ্রাচ্যের যে লয়ার এন্ডের যারা কাজ করছে এবং যারা সেভিংস করছে এবং তাদের 80-90% যেটা দেশে আসছে, এই টাকাটাকে বিনিয়োগ করতে হলে ওদের পক্ষে খুব কঠিন। আমাদেরকে পথ করে দিতে হবে রাষ্ট্রীয়ভাবে, এবং সেখানে মিশনগুলোতে আলাদা এভিনিউ হওয়া উচিত, যেখান থেকে একটা সেল হওয়া উচিত, যেখানে স্মল ইনভেস্টরদের জন্য একটা এভিনিউ থাকবে, তাহলে আমরা বড় ইনভেস্টমেন্ট পেতে পারি ওখানে। ধন্যবাদ জনাব চৌধুরী। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি, আমরা আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই আমরা। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা কথা বলছি প্রবাসী আইনি, এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বা বিআইবিএম এর অধ্যাপক এবং পরিচালক আহসান হাবিব এবং সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস শাকিল চৌধুরী। জনাব চৌধুরী এবং জনাব হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হাবিব, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে ব্যাংকিং চ্যানেলের একটা চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জটা কেমন, কেন এই চ্যালেঞ্জটা তারা বোধ করেন, কেন মানুষ হুন্ডিতে যায়? আমরা একটা কথা সবাই জানি যে যেহেতু হুন্ডিতে পাঠাতে হলে ইনফর্মালি তার খরচটা কম, যেহেতু তার রেটটা বেশি পান, স্বাভাবিকভাবে মানুষ চাইবে সেখানে পাঠাতে। কিন্তু চ্যালেঞ্জটা এখানেই, হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে পাঠাবে, সেই জায়গাটা ব্যাংক কি ব্যবস্থা নিতে পারে? শুধু চ্যালেঞ্জিং না, চ্যালেঞ্জটা বেড়েছে সাম্প্রতিক সময়ে। অ্যাবসলিউটলি। যেমন প্রথমত ব্যাংক রেমিটেন্স ট্রান্সফার করা, এটাকে খুব প্রফিটেবল বিজনেস মনে করে কি না? না। আচ্ছা, ওকে, নিজেই না, সুতরাং তার একটা অন্য জায়গায় সাপোর্টের দরকার আছে। দ্বিতীয়ত, ব্যাংকগুলোর কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট এই পরিমাণ বেড়েছে সারা বিশ্বে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এই পরিমাণ বেড়েছে যে এখন চিন্তা করেন একজন ব্যাংক যতটা না বিজনেসের জন্য এমপ্লয়ি নিয়োগ করতে পারে, তার থেকে বেশি কমপ্লায়েন্সের এমপ্লয়ি নিয়োগ করতে হয়। তখন বোর্ড বলে যে এটা তো বিজনেস না, এটা কমপ্লায়েন্স, বিজনেস করবো না, এদিকে যাব। সুতরাং খরচ কিন্তু সরাসরি রেমিটেন্সের জন্য না হলে অন্য দিক থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কিন্তু ব্যাংকের বেড়েছে। সুতরাং তারা কিন্তু আরো বেশি যেখান থেকে টাকা পাওয়া যায়, বিজনেস পাওয়া যায়, সেদিকে ঝুঁকবে। তৃতীয়ত, এই যে আমরা বলছি সারা পৃথিবীতে যে রিলেশনশিপ ব্যাংকের যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপগুলোর ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন এসছে রিলেশনশিপ ব্যাংকিং এর ক্ষেত্রে। আপনি দেখেন করেসপন্ডেন্ট ব্যাংকিং, আপনি জানেন কিনা, হয়তো জানেন, এই পেপার পত্রিকা দেখেছে যে গত 2 বছরে বাংলাদেশের মোর দেন 60% ব্যাংকের নষ্ট অ্যাকাউন্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এটা শুধু বাংলাদেশের না, কিন্তু সারা পৃথিবীর ট্রেন্ড। তার মানে ব্যাংকের যে রিলেশনশিপ, স্মুথ নেটওয়ার্কিং, সেগুলো অ্যাফেক্টেড হয়েছে। সুতরাং অ্যাজ এ হোল, এবং নতুন করেসপন্ডেন্ট ব্যাংক আপনি খুঁজে বের করছেন, আলটিমেটলি নতুন এক্সচেঞ্জ হাউস ওপেন করছেন অন্য জায়গায়, কারণ এটা এনশিওর করার জন্য খরচ কিন্তু বেড়েছে। সুতরাং কস্ট কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং টেকনোলজি ব্যবহার করে যদি কস্টের ক্ষেত্রে এক্সটেন্সিভ পরিবর্তন না আনতে পারেন, বেনিফিট না দিতে পারেন, তাহলে কিন্তু এইটাকে অ্যাড্রেস করা সহজ না। আর এই যে রেমিটেন্সের যে গ্রোথের কথা বলছেন না, এখন আমাদের অভ্যস্ত হতে হবে যে রেমিটেন্স এই হারে বাড়ে না, আর বাড়বে, রেমিটেন্স কম হারেই বাড়ে। জনাব চৌধুরী, আপনি বলছিলেন যে আপনি একটা চিত্র দেখাচ্ছিলেন যে গত বছর তুলনায় এই বছর অনেক আমাদের $1 বিলিয়ন US ডলার্স রেমিটেন্স কমে আসছে, ইতিমধ্যেই বলছেন আপনি। কিন্তু এটা হয়তো আরো কমবে, যে কথা বলা হচ্ছে যে তেলের দাম কমেছে, মানুষের আয় ইনকাম কমে গেছে বিদেশে, এছাড়া মুদ্রার বিনিময়ের হারও কমেছে, ডলারের পাউন্ডের দাম অনেকটা পড়ে গেছে আগের তুলনায়।
তো এই সবগুলো কারণের বাইরে আর কি কারণ আছে যেটা আপনার মনে হয় যে এই ইম্প্যাক্টটাকে আসলে আমাদেরকে মেনে নিতে হবে? আমি একটা জিনিস বলি, সেটা আমি প্রায়ই এখানে বলেছি যে কনফিডেন্স। প্রবাসী যারা আছেন তাদেরকে আমরা তাদের রেমিটেন্সটাকে ইগনোর করবার কোনো সুযোগ আমাদের নেই। নেশন ওয়াইজ বা ন্যাশনালি আমরা এই 15 বিলিয়ন ক্যাশ রেমিটেন্সকে আমরা ইগনোর করার কোনো পথ নেই। কোনো রকমের এটাকে সাবস্টিটিউট করবার মতো কোনো খাত থেকে এটা সম্ভব হবে না, কোনো ব্যবসা বাণিজ্য দিয়ে সম্ভব হবে না। আর 30 বিলিয়নের আপনি যদি এক্সপোর্ট কনসিডার করেন, এর এগেনস্টে ইম্পোর্ট কত আছে সেটা কনসিডার করেন, নেট গেইন আপনার কি আছে। প্রবাসীদের 15 বিলিয়ন মানে 15 বিলিয়ন। আপনাকে এটা বুঝতে হবে যে 100 ভাগ 100 টাকাই আমার এখানে সঞ্চয় আছে এবং আমার এটা অর্জন হচ্ছে। মোরওভার এই যে 1 কোটি মানুষ দেশের বাইরে আছে, আপনাকে খাওয়াতে হচ্ছে না, পড়াতে হচ্ছে না, তার পড়াশোনার খরচ দিতে হচ্ছে না, তার ডাক্তারি করতে হচ্ছে না, সে পানি খায় না, বিদ্যুৎ ব্যবহার করে না। এই যে অ্যাডভান্টেজগুলো আপনাকে দেখতে হবে, এই জায়গাগুলোকে যদি করতে হয় এটার উপরে নিবিড় কাজ করতে হবে। বাংলাদেশ ব্যাংক, আমরা একটা প্রস্তাব করেছিলাম, আপনি তো বোধহয় জেনেও থাকবেন, সেন্টার ফর এনআরবি থেকে বছর 2 আগে, যে ইনভেস্টমেন্ট অথরিটি, এনআরবি ইনভেস্টমেন্ট অথরিটি নামে আলাদা যদি একটা প্রতিষ্ঠান করা যায়, যে কোনো ফর্মে হতে পারে। আমরা একটা আইডিয়া দিয়েছিলাম যে যেখানে শুধু প্রবাসীদের এই যে ক্ষুদ্র বিনিয়োগকারী আছে $1000 পাঠায়, তার $300 সেভ করবার সুযোগ তার আছে। এই জায়গাটা সে কোথায় যাবে? এই $300টাকে যদি আমি পুল করে কয়েক হাজার ডলার, ইভেন $1,00,000 মাসে আমি সেভ করে এটা একটা ইনভেস্টমেন্টে নিতে পারতাম। এইটার জন্য একটা ডেডিকেটেড অর্গানাইজেশন দরকার ছিল বা একটা সেল দরকার ছিল যেখান থেকে এটা হবে। বিওআই এর কথা অনেকে বলেন, কিন্তু বিওআই কিন্তু বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের কাজ করছে, কিন্তু এই যে ছোট বিনিয়োগকারীদের এই যে উপার্জনগুলোকে যদি আমি ইনসেন্টিভ দিতে পারতাম, এগুলোকে যদি চ্যানেলাইজ করতে পারতাম দেশের সাথে, তাহলে এটা কিন্তু বাড়তো। আজকে যিনি $300 সেভ করছেন, তিনি যদি দেখতেন সুযোগ আছে, তিনি 400-তে যেতেন। এভাবে হবে। এবং আরেকটা ভীতি বয়ে কাজ করছে ইদানিং, এই যে নতুন নাগরিকত্ব আইন, আপনারা হয়তো শুনে থাকবেন, একটা আইন নিয়ে এই যে জিনিসটা হয়েছে, এটাতে কিন্তু বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা আছেন, যাদের সুযোগ আছে দেশের সম্পদ নিয়ে যাওয়ার, তারা কিন্তু এখন আমাদের কাছে গেলে বলেন বাড়ি বিক্রি করে টাকা আনার বুদ্ধিটা কি আছে, এবার কিভাবে নিয়ে যাওয়া যাবে, যেটা ইনভেস্ট করেছে এটা ফেরত নেব কেমন। অর্থাৎ বিলঙ্গিংনেসটাতে একটা কনফিউশন তৈরি হয়েছে এই আইন নিয়ে, এটার ভিজিট করা দরকার আবার। ধন্যবাদ জনাব হাসান হাবিব। আপনাকে জানতে চাচ্ছি যে অনুষ্ঠানে প্রতিবেদন আমরা দেখালাম, সেখানে অর্থমন্ত্রী একটা কথা বলছেন, রিজার্ভ থেকে নির্দিষ্ট সুদে ঋণ নিয়ে বড় প্রকল্পের কথা ভাবছে সরকার। যেটা আমরা প্রায় বলে থাকি যে 31 বিলিয়ন আমাদের যদি রিজার্ভ থাকে US ডলার, তাহলে কি করব, আমরা ব্যবহার করতে পারি কিনা, এখান থেকে ঋণ নেওয়ার যে ব্যবহার হতে পারে। বিকজ যদি সরকারের ব্যাপার থাকে তাহলে কিন্তু ওইটার উপর কনফিডেন্স কমবে না, বাট অন্য খাতে যদি আপনি জেনারেলি এটাকে দিতে থাকেন তাহলে কিন্তু অনেকে কনফিডেন্স হারাতে পারে। সো সরকার নিলে কিন্তু এটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর হিসেবে কাজ করতেই থাকবে, সমস্যা হবে না। কারণ আমরা বলেই থাকি যে আসলে বাংলাদেশের 3 মাসের যদি এক্সপোর্ট ইম্পোর্ট বিল পেমেন্ট করার ক্ষমতা থাকে, বাকিটা এটা সরকারই করতে পারে। আপনি ওইটাকে যদি আবার প্রাইভেট সেক্টর অন্য জায়গায় দেন তাহলে কিন্তু কনফিডেন্স সেখানে সরকার যদি করে। এবং আরেকটা জিনিস আমি বলি, উনি যে কথাটা বলছেন রিজার্ভ থেকে সরকার প্রয়োজন হলে টাকা নেবেন, এটা আমার সঞ্চয়, তো এটা তো দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের প্রয়োজনে এটি ব্যবহৃত হবে, বাট এটার ম্যানেজমেন্টটা কিন্তু খুব স্ট্রং একটা থাকা উচিত। যে সাম্প্রতিক যে চিত্রগুলো ব্যাংকগুলোতে দেখছি আমরা, সেটা যদি হয় তাহলে রিজার্ভের উপর আবার ক্রাইসিস আসবে, এটা হবে না। এইটা সরকার যদি ব্যবস্থা, ইনসেন্টিভের আপনি যদি ইনভেস্টমেন্ট বাড়ান, এই যে আপনারা যে কয়েকজন ভদ্রলোক এই যে পুরস্কৃত হয়েছেন, আমরা অভিনন্দন জানাই তাদেরকে, কিন্তু ওখানে দেখবেন বন্ডে ইনভেস্টর কিন্তু অনেকে আছেন। এই বন্ড ইনভেস্টমেন্টটা কিন্তু বাইরে প্রমোট করছি না আমরা এনআরবিদের মধ্যে, রাদার আমরা ইনভেস্ট করছি প্রবাসীদের না করে আমরা বিদেশিদেরকে উৎসাহিত করবার চেষ্টা করছি, সে লাভে মূলে নিয়ে যাবে। আর প্রবাসী যদি করে লাভ এবং মূল সহ এখানে থাকবে, তাকে যদি নিরাপত্তা দিতে পারি। চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানাব হাসান হাবিব, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।